की जय। महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जेपी नड्डा जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। अमित शाह जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। दफा एक दाबी एक तार पदत्याग। दफा एक दाबी एक ममतार पदत्याग। दफा एक दाबी एक ममतार पदत्याग। दफा एक दाबी एक ममतार पदत्याग। We want justice. you want justice. we want justice. you want justice. দফা এক দাবি এক মমতার পদত্যাগ। আমি বলবো ভয় পেয়েছে মমতা, আপনারা কি বলবেন? ছাড়তে হবে মমতা। ভয় পেয়েছে মমতা, ছাড়তে হবে ক্ষমতা। ভয় পেয়েছে মমতা, ছাড়তে হবে ক্ষমতা। ভয় পেয়েছে মমতা, ছাড়তে হবে ক্ষমতা। ভয় পেয়েছে মমতা। ছাড়তে হবে ক্ষমতা। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। দফা এক দাবি এক মমতার পদত্যাগ। দফা এক দাবি এক মমতার পদত্যাগ। বন্ধুগণ, আজকে আমরা আমাদের ধর্ণা মঞ্চের ষষ্ঠ দিন, আগামীকাল সপ্তমতম দিন। আগামীকাল শিক্ষক দিবস আছে, তাই সেই শিক্ষক দিবসের প্রাক্কালে কেন্দ্রের শিক্ষার প্রতিমন্ত্রী হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে বাংলার সমস্ত শিক্ষক সমাজকে আমার তরফ থেকে আমি শিক্ষক দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দু চারটি কথা আপনাদের সামনে বলতে চাই। আমাদের মাঝে অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন। মাননীয় দিলীপ দা ছিলেন, মাননীয় দিলীপ দা আমাদের মাঝে আছেন, আমাদের মাননীয় অমিতাভ চক্রবর্তী আছেন, মাঝে দেবশ্রী চৌধুরী আছেন, প্রাক্তন মন্ত্রী আছেন, আমাদের তাপস দা, আমাদের সিনিয়র লিডার আছেন, তাপস দা আছেন, আমাদের অন্যান্য নেতৃত্ব সকলে এখানে উপস্থিত আছেন। আমাদের বিভিন্ন মোর্চার সভাপতি, মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনিদি উপস্থিত, আমাদের সুদীপ দা এসসি মোর্চার সভাপতি এবং অন্যান্য নেতৃত্ব, আমাদের কাউন্সিলর সজল ঘোষ, উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ এবং অন্যান্য জেলা সভাপতি এখানে উপস্থিত আছেন। সবার নাম নিতে পারছি না। সবাইকে পথ চলতি মানুষ, তাদেরকে গৈরিক অভিনন্দন জানিয়ে আমি দু চারটি কথা বলতে চাই। আজকে বিশেষ রাত। আজকে এই সমাজের যারা রোগকে দূর করেন সেই ডাক্তার বাবুরা, তারা জুনিয়র ডাক্তার যারা হসপিটালে বা মেডিকেল কলেজে সব থেকে বেশি পরিশ্রম করেন, কারণ তাদের হাতেই সব থেকে বেশি ডিউটি থাকে। তারা আজকে ডাক দিয়েছে যে রাত্রি 9টা থেকে রাত 10টা পর্যন্ত 1 ঘন্টা আমরা লাইট অফ রেখে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদ জানাবো। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি আগেই ঘোষণা করেছি যে আমরা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছে এবং শুধু তাই নয়, আজকে রাত্রি 9টা যখন বাজবে ঠিক সেই সময় আমরা এই মঞ্চের লাইট অফ করে দেব এবং এখানে প্রদীপ জ্বালিয়ে তাদের সাথে সেই প্রতিবাদে আমরা সামিল হব। এই মঞ্চে বসে থেকে আমরা প্রদীপ জ্বালিয়ে অন্ধকারের মধ্যে বসে থাকবো। আমি সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, দোকানদার ভাইয়েরা, তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারাও এই আন্দোলনে সামিল হন। এই দ্বীপ নির্বাপন অর্থাৎ লাইট নির্বাপন এবং প্রদীপ প্রজ্বলন, এই প্রদীপ প্রজ্বলন যে কর্মসূচি জুনিয়র ডাক্তাররা নিয়েছে, তাদের দাবি কি? তারা বলছিলেন উই ওয়ান্ট জাস্টিস। এখন আমরাও বলেছিলাম উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রথম যখন শ্যামবাজারে ধর্ণা শুরু করেছিল সেই সময় ভারতীয় জনতাবাদী স্ট্যান্ড আমরা ক্লিয়ার করেছিলাম, আমি ক্লিয়ার করেছিলাম। আমরা 3টে জিনিস চাইছিলাম তখন থেকে, এখনো সেইখানেই আছি আমরা। প্রথম, যে আমরা যে নির্যাতিতা তাকে, তার উপরে যারা ধর্ষণ করেছে, খুন করেছে, যে বা যারা, তাদের শাস্তি প্রয়োজন। কিন্তু আমরা প্রথম দিন থেকে বলে এসেছি তার শাস্তি বা তাদের শাস্তি শুধুমাত্র জাস্টিস বা ন্যায় হতে পারে না। যারা এই তথ্য প্রমাণকে লোপাট করার চেষ্টা করেছে, যে বিনীত গোয়েল মৃতদেহ ঘুরে এসে দেখে বলেছেন দেয়ার ইজ নো এক্সটার্নাল ইনজুরি, অর্থাৎ তার দেহে অন্য কোনো আঘাত ছিল না, ক্যামেরার সামনে বলেছেন, সেই বিনীত গোয়েলের অপসারণ আমরা চেয়েছি। সেই বিনীত গোয়েলকে কান ধরে তার চেয়ার থেকে তাকে নামিয়ে দিতে হবে। আমাদের সেই দাবির সাথে জুনিয়র ডাক্তাররা মা গলা মিলিয়েছে। আর তৃতীয় যে দাবিটা আমরা করেছিলাম, এখনো করছি, সেই তৃতীয় দাবি কি? যে সব কিছুর মধ্যমণি, নাটের গুরু যিনি বসে আছেন, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা আমাদের ডিমান্ড করেছিলাম। আমরা সেই দাবিকে নিয়ে এখন আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। জুনিয়র ডাক্তাররা লালবাজারে গেছিলেন, যার যাই হোক
আমরা যখন লালবাজারে গেছিলাম আমাদের উপর কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল, জুনিয়র ডাক্তারদের উপর ছাড়েনি পুলিশ, এইটুকু ভদ্রতা দেখিয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাই। সিপি তিনি রেকর্ড করে দিলেন, তিনি প্রথম ব্যক্তি যিনি নিজের বিরুদ্ধে নিজে দাবি দিলেন যে হ্যাঁ আপনার পদত্যাগ চাইছি। লালবাজারের সামনে দাঁড়িয়ে আজকে লজ্জা লাগছে কলকাতা পুলিশের সিপি, তাকে ডাক্তারবাবুরা কি বলছে? ডাক্তারবাবুরা বলছেন ভোর হলো দৌড় খোলো বিনীত গোয়েল ওঠরে, ভোর হলো দৌড় খোলো বিনীত গোয়েল ওঠরে, দাঁড়িয়ে আছে হাওয়াই চটি হালকা করে চাটরে। আমাদের কলকাতার সিপি কে শুনতে হচ্ছে এই কথা। ভাবা যায় যে কলকাতা পুলিশকে এক সময় স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো, যে কলকাতা পুলিশকে পশ্চিমবঙ্গের নয় ভারতবর্ষের শ্রেষ্ঠ পুলিশ হিসেবে, অন্যতম শ্রেষ্ঠ পুলিশ হিসেবে গণ্য করা হতো, সেই পুলিশকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় পৌঁছে দিয়েছে। আজকে আমরা অবাক হয়ে যাই। তবে দোষ না, বলে বাংলা আর যারা জ্যোতিষ বিশ্বাস করে তারা বলেন রাহুর দৃষ্টি পড়লে নাকি মানুষের জীবন নাকি চেঞ্জ হয়ে যায়, খারাপ হয়ে যায়। তো তৃণমূল হচ্ছে রাহু, তার দৃষ্টি সিপির উপরে পড়ুক বা যার উপরে পড়ুক তার জীবন খারাপ হবে, কেউ আটকাতে পারবে না। এই যে সন্দীপ ঘোষ, আমি পেপারে পড়ছিলাম, উনি খুব ভালো ছাত্র ছিলেন, বনগা স্কুলের ফার্স্ট বয় ছিলেন, আজকে দেখুন তার উপরে তৃণমূলের ছায়া পড়েছে, তারও রাহুর দৃষ্টি পড়েছে, তারও জীবন মোটামুটি শেষ হয়ে গেছে, তাকে আর কেউ বাঁচাতে পারবে না। বিনীত গোয়েল যাবে, এই যাবে ওই যাবে করছে, পিসি যেতে দিচ্ছে না, কারণ সিপি ছাড় পিসি মনি হারা ফনি। আমরা ছোটবেলায় সেই কবিতা পড়েছিলাম, সেই অবস্থা এখন, যে সিপি কে ছাড়া পিসি চলতে পারবেন না, কারণ সিপির কাছে এমন কিছু তথ্য আছে, এমন কোন বিষয় আছে, এমন কোন ইনফরমেশন আছে, যে ইনফরমেশন যদি আপনাদের সামনে আমাদের সামনে মিডিয়ার সামনে চলে আসে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারবেন না। তাই সিপি কে পরিবর্তন করা যাবে না। আমরা প্রথম থেকে দাবি জানিয়ে এসেছি যে এই সিপির অপসারণ আমরা চাই। আর আমরা কেন তৃতীয় নম্বর দাবিটা করেছি যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, তার কারণ এই যে দিলীপদা বললেন মানুষের পুঞ্জীভূত ক্ষোভ বেরিয়ে এসে গোটা রাজ্যকে ধর্ষণের কারখানা বানিয়ে ফেলেছেন। গত দুদিন আমি কলকাতায় না থেকে আমার এলাকায় গেছিলাম, কলকাতা থেকে 450 কিলোমিটার দূরে বালুরঘাট শহর, দক্ষিণ দিনাজপুর জেলা, প্রান্তিক জেলা, সেখানেও দেখি একই কাণ্ড। একটা আদিবাসী মেয়ে ক্লাস 5-এ পড়ে, 12-13 বছর, তাকে তৃণমূল কংগ্রেসের এক নেতার ছেলে, প্রাক্তন বুথ সভাপতির ছেলে, সে ধর্ষণ করতে ঢুকেছিল বাড়িতে। কি অকথ্য অত্যাচার! যখন ধর্ষণ করা হয়ে গেছে, যৌনাঙ্গ প্লেট দিয়ে কেটে দিয়েছে বাচ্চা মেয়েটা, গলায় দড়ি বেঁধে 2 হাত ধরে টেনেছে। আমি প্রথমে বাড়িতে গেলাম, গ্রামের মানুষের একটাই কথা যে তৃণমূলের হয়ে দাদাগিরি করে। আজকে হয়তো আদিবাসী মেয়ে এখান থেকে 450 কিলোমিটার দূরে, তাই হয়তো খবর সবার কাছে পৌঁছয়নি, খবর নাও পৌঁছতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কোনো পরিবর্তন হয়নি। কলকাতার যা অবস্থা ঠিক সেই একই অবস্থা, 450 কিলোমিটার দূরে এক প্রান্তিক জেলায় আদিবাসী মেয়ে যার বয়স মাত্র 12-13 বছর, তাকে পর্যন্ত এই অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে। কার দ্বারা? তৃণমূল কংগ্রেসের নেতার ছেলের দ্বারা। আমি যখন হসপিটালে গেছি, গিয়ে দেখছি মা দাঁড়িয়ে আছে, বাবা নেই, বাবার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, আর 12-13 বছরের একটা শীর্ণকায় মেয়ে সে শুয়ে আছে বিছানার উপরে হসপিটালের বেডে, কারো দিকে তাকাচ্ছে না, কারো কথার সাথে কথা বলছে না, আর চোখ দুটো লাল হয়ে আছে, আর গলার এখানে মাংস বেরিয়ে গেছে, কারণ এত জোরে তার বা দড়ি কিছু দিয়ে গলাটা টিপে ধরেছিল। ঠিক একই কায়দায় যেভাবে আরজিকর কাণ্ডে হয়েছে, মেয়েটির চোখ বিস্ফোরিত হয়ে গেছিল, সমস্ত রক্ত চোখের মধ্যে জড়ো হয়ে গেছে, চোখ একদম লাল, জবা ফুলের মতো লাল হয়ে গেছে। আমার দেখে কষ্ট লাগছিল, যে কোনো মানুষের কষ্ট লাগবে, আজকে 12-13 বছরের কথা। কিন্তু বলবেন যে না, এরকম তো অনেক দিদিমণি বলবেন হাতরসে হয়েছে, অমুক জায়গায় হয়েছে, কেন তাহলে যে আমার পদত্যাগ চাওয়া হচ্ছে? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আমরা বুঝিয়ে দিতে চাই। 2020 সালে এই যে ছেলেটি ধর্ষণের অভিযোগে ধরা পড়েছে, সেই ছেলেটি আবার একটি মহিলা 2020 সালে মহিলার ঘরে গিয়ে তাকে শ্লীলতাহানি ধর্ষণের চেষ্টা করেছিল। গ্রামের মানুষ কমপ্লেন করেছিল, এফআইআর হয়েছিল। পশ্চিমবঙ্গের পুলিশ সকালবেলা তাকে ডেকে নিয়ে গিয়ে
বিকালবেলা তাকে ছেড়ে দেয় ভালো মন্দ খাইয়ে, এবং সে এবং তার বাবা সেখানে দাপাদাপি করে বলতে থাকে আমরা তৃণমূল করি, কারো ক্ষমতা নেই আমাদেরকে জেলে ঢোকানোর। আজকে আপনার পুলিশের আস্কারায়, তৃণমূলের আস্কারায় পাড়ায় পাড়ায় এরকম ধর্ষক জন্ম নিয়েছে যারা গোটা বাংলার মান সম্মানকে ডুবিয়ে দিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী, সেই জন্য আমরা বলছি যে আরজিকরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, আরজিকরের ঘটনা একটা সিস্টেমিক ফেলিওর। আর এই ফেল সিস্টেমকে তৈরি করেছে, যে তৈরি করেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য আমাদের দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ। যতক্ষণ না সেটা চলবে আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনকে সামনের দিকে নিয়ে যাব। আজকে মায়ের নামবেন, তাদের আন্দোলনের প্রতি আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে, আমরা সহযোগিতা করে চলবো এবং আমরাও সেই আন্দোলনে সামিল হব। আমি অলরেডি মিডিয়ার দেখলাম যে মায়েরা রাত্রি 9টা থেকে নামার কথা, 7টার সময় তারা নেমে গেছেন। নেমে গিয়ে তারা তাদের আন্দোলন চালাচ্ছে, নিক্লেম দা নাইট, বা রাতে যে দখল, সেই রাত্রি দখলের আন্দোলন তারা চালাচ্ছে। আমাদের যে কোনো রাজনৈতিক আন্দোলন, অরাজনৈতিক আন্দোলন, প্রত্যেকটি আন্দোলনে আমাদের এই ধরনের আমাদের সহযোগিতা থাকবে, আমাদের সমর্থন থাকবে। আপনারা আন্দোলন করুন, কিন্তু মূল জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে। এই রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক থেকে শেষ করে দিয়েছে। আজকে শিক্ষাতে যান, শিক্ষার চরম অবস্থা, বছরের বছর রিক্রুটমেন্ট বন্ধ। আমাদের বন্ধুরা গানের মধ্যে এই বাংলা তোমার বাপের নাকি, এই রাজ্যটা তোমার বাপের নাকি, যাতে বলেছে এক জায়গা থেকে কোথাও 20 কোটি, কোথাও 25 কোটি, কোথাও 30 কোটি। আমাদের শিক্ষামন্ত্রী জেলের ভেতরে, আমাদের খাদ্যমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী জেলের ভেতরে, এবং আমি ভবিষ্যৎবাণী করছি আমাদের স্বাস্থ্যমন্ত্রীও জেলের ভেতরে ঢুকবে, মমতা বন্দ্যোপাধ্যায় জেলের ভেতরে যাবে। শিক্ষা গেছে, খাদ্য গেছে, স্বাস্থ্য হচ্ছে আরএসি তে ওয়েট করছে। আরএসি হয়ে গেছে, শুধু সিটটা কনফার্ম হওয়ার কথা, তাহলে পরে তারা ঢুকে যাবে জেলের ভেতরে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যটাকে একটা ভয়ঙ্কর রাজ্যে পরিণত করেছে, যেখানে কোনো আশার আলো নেই, যেখানে মহিলারা ধর্ষিতা হতে পারেন যে কোনো মুহূর্তে। আর ধর্ষণ হওয়ার পর পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশন যে ধর্ষক তাকে বাঁচানোর জন্য সব রকম জোর খাটিয়ে দেবে, যেন তেন প্রকারেণ তাকে বাঁচানোর ব্যবস্থা যেন হয়। আজকে আমরা আরজিকর কাণ্ডে কি দেখলাম? প্রথম থেকে সেই চেষ্টা চলে যাচ্ছে। সন্দীপ ঘোষ এন্ড কোম্পানি ধর্ষণ এবং মার্ডার হওয়ার পরে পুলিশকে ডাকেনি, সেখানে দাঁড়িয়ে মিটিং করেছে। মিটিং করে সেই মিটিংকে কেন্দ্র করে সেখানে সিদ্ধান্ত হয়েছে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এই ঘটনাকে সুসাইডের ঘটনা হিসেবে দেখাতে হবে। আর পশ্চিমবঙ্গ পুলিশ সুসাইড এক্সপার্ট পুলিশ। বিজেপি কর্মী যেখানে খুন হয়, সে বড় বৈদ্যুতিক টাওয়ারের উপর থেকে যদি ঝোলানো থাকে মৃতদেহ, তাও তাকে সুসাইড কিভাবে প্রতিপন্ন করতে হবে সেটা কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের থেকে ভালো কেউ জানে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন তাই এই সুসাইড তত্ত্ব দিয়ে একের পর এক খুনের ঘটনাকে ঢেকে যাব। বিজেপির 250-এর বেশি কর্মীকে খুন করেছি, চেপে দেব সমস্ত ঘটনা। মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, 250-এর বেশি বলিদান হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে, আপনি খুন করেছেন। প্রয়োজনে আরো 200 কার্যকর্তা আমরা বলিদান দেব, কিন্তু বাংলাকে ধ্বংস করতে দেব না, এই পশ্চিমবঙ্গকে ধ্বংস করতে দেব না। বাংলার চেয়ার থেকে আপনাকে টেনে নামাবো। সেই দিন আসছে। বাংলার মানুষ বলছে যে এত কিছুর পরে দিদি বিনীত গোয়েলকে সরাচ্ছেন না কেন? বাংলার মানুষ বলছে মমতা ব্যানার্জির কোলে বিনীত গোয়েল দোলে। বাংলার মানুষ বলছে মমতা ব্যানার্জির কোলে বিনীত গোয়েল দোলে, এবং এই বিনীত গোয়েলকে ওই কোল থেকে কিভাবে নামাতে হয় ভারতীয় জনতা পার্টির সেটা জানা আছে। আমরা জানি সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা আঙুলে কিভাবে ঘি তুলতে হয়, ভারতীয় জনতা পার্টি সেটা জানে। আমরা সেই পথ নেব। আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাচ্ছি। আমাদের বিভিন্ন জেলায় অবস্থান বিক্ষোভ হয়েছে, প্রত্যেকটি ব্লকে অবস্থান বিক্ষোভ হয়েছে। আগামী 6 তারিখ পশ্চিমবঙ্গে যতগুলো জেলা পরিষদ আছে, প্রত্যেকটি জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টি 2 ঘন্টার জন্য রাস্তা অবরোধ করবে, রাস্তা জাম করবে। আমরা আগেই বলে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী, যে আপনার পশ্চিমবঙ্গ, আমার পশ্চিমবঙ্গ সেদিন অচল হবে। সেদিন পশ্চিমবঙ্গকে আমরা 1 ঘন্টার জন্য, 2 ঘন্টার জন্য অচল করব, কোনো জাল চলাচল করতে দেব না। ভারতীয় জনতা পার্টি সেই সিদ্ধান্ত নিয়েছে এবং এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। এই আন্দোলন আগামী প্রজন্মকে সুখী রাখার আন্দোলন। আজকে প্রত্যেকটি মা, প্রত্যেকটি বাবা
যাদের বাড়িতে মেয়ে আছে তারা সকলে চিন্তিত যে আমার মেয়ের ভবিষ্যৎ কি হবে, আমার মেয়ের ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না তো। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমিও এই ঘটনা ঘটার পর এতটা আতঙ্কিত হয়েছি যে আমার মেয়েকে আমি ক্যারাটের ক্লাসে ভর্তি করেছি, যে যা বাবা ক্যারাটেটা শেখ। যদি মমতা ব্যানার্জির শাসন যদি বেশি দিন থাকে তাহলে হয়তো আমার মেয়েকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে যখন সে বড় হবে, যাতে মিনিমাম প্রতিরোধটা করতে পারে। আর এই প্রতিরোধ বাংলার জনগণকে নিয়ে আমাদেরকে করতে হবে, বাংলার জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচারী শাসনকে রাখার জন্য। কতদিন রাখবেন আপনারা ঠিক করবেন, আপনাদেরকে ঠিক করতে হবে যে লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা বা 1200 টাকা বেশি না আমার মায়ের ইজ্জত বেশি, আমার বোনের ইজ্জতের দাম বেশি, সেটা বাংলার মানুষকে ঠিক করতে হবে। বাংলার মানুষ জেগে উঠেছে, রাস্তায় নামছে, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এই দাবি জানাচ্ছে এবং তারাও অস্পষ্ট সুরে ভারতীয় জনতা পার্টির সাথে বলতে শুরু করেছে দফা 1 দাবি 1 মমতার, দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1। আমরা যখন দিলীপ গোয়েলের দাবি করেছিলাম, অপসারণের দাবি করেছিলাম, তখন মানুষের সাহস হতো না, মানুষ সাহস দেখায়নি যে আমরা দিলীপ গোয়েলের ইস্তফা চাইব। এখন জুনিয়র ডাক্তাররাও চাইছেন। আমার বিশ্বাস আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে দাবি দফা 1 দাবি 1 মমতার এই পদত্যাগের দাবি, বাংলার সাধারণ মানুষ সেই দফা 1 দাবি 1-এর যে দাবি, সেই দাবিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আর সেই দাবিকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাবো বা জনতাকে সামনে দিয়ে ভারতীয় জনতা পার্টি পিছনে থাকবে। ভারতীয় জনতা পার্টি চায় না যে অরাজনৈতিক আন্দোলনের মধ্যে সেখানে অংশগ্রহণ করতে। আপনারা আপনাদের আন্দোলন করুন, ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় সারি অংশগ্রহণ করবে। আপনারা সামনের দিকে এগিয়ে যান, ভারতীয় জনতা পার্টির সাপোর্ট থাকবে। ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে আইনি সহায়তা থেকে শুরু করে সব রকমের সহায়তা দেবে যদি আপনারা চান। আর ভারতীয় জনতা পার্টি এই তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে বেদখল করার জন্য, এই রাজ্য থেকে এখান থেকে রাজ্য থেকে রাজনৈতিকভাবে তাদেরকে বহিষ্কার করার জন্য ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী যতই ভয় দেখান, মুখ্যমন্ত্রী কখনো অরিজিৎ সিংকে ভয় দেখাচ্ছেন, বলছে গান করেছে যে গান আমাদের এই মঞ্চ থেকে গাওয়া হলো, কখনো জুনিয়র ডাক্তারদেরকে ভয় দেখাচ্ছেন, কখনো বিজেপিকে ভয় দেখানোর চেষ্টা করছেন যে ফোঁস ফোঁস করবেন। যতই ফোঁস করুন, বাংলার মানুষের হোশ ফিরে গেছে। বাংলার মানুষ আপনার এই ফোঁস ফোঁসে ভয় পাবে না। বাংলার মানুষ তার যে আন্দোলন, সেই আন্দোলনকে চালিয়ে যাবে। আর ততদিন পর্যন্ত চালাবে যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎখাত হচ্ছে। তাই বাংলার মানুষের এই আন্দোলনকে সামনের দিকে আমি এগিয়ে নিয়ে যেতে বলবো, এগিয়ে নিয়ে যেতে বলবো এই জন্য যে বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে এই আন্দোলনের উপরে। আগামী দিনে আপনার মেয়ে রাস্তায় বেরোতে পারবে কিনা, নাকি তাদেরকে ঘরের মধ্যে বন্ধ হয়ে থাকতে হবে। পুলিশ যে নির্দেশিকা যে বের করেছে, আপনার মেয়ে সেই পুলিশের নির্দেশিকা মেনে রাত্রিবেলা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করতে পারবে কিনা, তা নির্ভর করছে এই আন্দোলনের গতিরূপ কি হবে তার উপরে। আমরা কতটা আন্দোলনে সামিল হচ্ছি তার উপরে, মেরুদণ্ড সোজা রেখে কত কণ্ঠকে সোচ্চার করতে পারছি তার উপরে, আমাদের উপরে নির্ভর করছে। তাই বাংলার মানুষকে সাধারণ নাগরিককে হাত জোড় করে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আবেদন করছি, নিবেদন করছি যে এই আন্দোলনে সামিল হন। এই আন্দোলনকে সামিল করে এই যে অত্যাচারী যে শাসক আছে, এই শাসককে পদানত করুন। এই শাসক এমন জায়গায় পৌঁছে গেছে, তারা ধরাকে সরাগান করছে না। তারা ভাবছে যে যা ইচ্ছে করে যাবে বাংলার মানুষ মেনে নেবে। বাংলার মানুষ মেনে নেবে না, ভারতীয় জনতা পার্টিও মেনে নেবে না। আপনি ফোঁস ফোঁস করলে তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা, সেই মন্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টি এগোবে, সেই মন্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টি এগোবে। তাই জেলায় জেলায় আপনি বলেছেন, আজকে অবাক হয়ে যাচ্ছে, আপনি বলার পর আপনার জেলায় জেলায় নেতারা নেমে বলেছে। কোন একজন কাউন্সিলরের স্বামী বলছেন যে বিজেপি নেতাদের বাড়ির বউ, বাড়ির স্ত্রী, মা, এদের নগ্ন ছবি আমরা বিজেপি নেতাদের বাড়ির সামনে লাগিয়ে দেব। ভাবতে পারেন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় আছে, সেই রাজনৈতিক দল বলছে কি আপনারই রাজ্যের, আমার রাজ্যের বিজেপি করে বলে বিজেপি কর্মী, সমর্থক, নেতৃত্ব তাদের মা বোনেদের নগ্ন ছবি নাকি দেয়ালে টাঙাবেন। সেই কাউন্সিলরের স্বামীকে তৃণমূল কংগ্রেস সাময়িকভাবে নাকি তাকে শোকজ নাকি করেছে। আরে শোকজ করে লাভ নেই,
ওকে শোকেসে সাজিয়ে রাখুন। আপনার দলের সম্পদ শোকজ করবেন না, শোকেসে সাজিয়ে রাখুন। আরে চোর গুন্ডা তো আপনার দলের সম্পদ। প্রতিদিন মিডিয়াতে, এটা বাংলার দুর্ভাগ্য, বাংলার মানুষের দুর্ভাগ্য যে প্রতিদিন মিডিয়াতে তৃণমূল কংগ্রেসের বক্তব্য শুনতে হয়। আমাদেরকে 3.5 বছর জেল খাটা এক আসামির কাছ থেকে আমাদেরকে বক্তব্য শুনতে হয়, কুণাল ঘোষের কাছ থেকে বক্তব্য শুনতে হয়। মুখ্যমন্ত্রীর দলে এমন কোন লোক নেই যে তার পার্টির বক্তব্যকে সামনে রাখতে পারে। যত চোর গুন্ডা, জেল খাটা মস্তান, কান কাটা সুবীর, হাত কাটা রাজু, কানে দুল, লাল চুল, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পদ। আমরা অবাক হয়ে যাই, যেমন একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে তাদের তো মুখপাত্র একজন স্বচ্ছদের চেহারার ব্যক্তিও হয়তো হতে পারত, যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, যার বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ নেই, বালি চুরি, কয়লা পাচার, কোনো কিছুর অভিযোগ নেই। কিন্তু তারা তৃণমূল কংগ্রেস তার সামনে আনছে কি 3.5 বছরের জেল খাটে একজন আসামি। পরে মনে পড়লো যে বাংলায় একটা প্রবচন আছে, রতনে রতন চেনে, সরে চেনে, সরে চেনে কি, রতনে রতন চেনে, সরে চেনে কচু। তো তৃণমূল কংগ্রেসের কাছে এর থেকে বেশি কিছু আমরা এক্সপেক্ট করতে পারি না, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এর থেকে বেশি কিছু আমরা দাবি করতে পারি না। তাই বন্ধুগণ, আজকে এই তৃণমূল কংগ্রেসকে উৎখাত করার জন্য আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলছে। আগামীকাল আমাদের এই ধর্নার শেষ দিন। এই ধর্না মঞ্চে অন্যান্য নেতৃত্ব যারা উপস্থিত আছেন তারা বক্তব্য রাখবেন। আমরা আদালতে গেছি, আমরা আদালতে গিয়ে ধর্নার জন্য আবার সময় চেয়েছি। যদি আদালত আমাদেরকে এখানে ধর্না যাবে চালিয়ে রাখতে দেন, তাহলে আমরা আগামী দিনে ঠিক করবো আমাদের ধর্নাকে আর কতদিন চালাবো এবং আন্দোলনকে কোন দিকে নিয়ে যাবো। কিন্তু ভারতীয় জনতা পার্টির আন্দোলনের চেহারা পরিবর্তন হতে পারে, কিন্তু আন্দোলন থেমে থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ার থেকে নামানো পর্যন্ত এই আন্দোলন চলবে। এই আন্দোলনকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো। মুখ্যমন্ত্রী কালকে বক্তব্য রাখছিলেন, মুখ্যমন্ত্রী বলছিলেন গোটা ভারতবর্ষে কোথায় কোথায় ধর্ষণ হয়, মোদী ইস্তফা চাই, সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা চাই, আমাদের বিরোধী দল নেতার ইস্তফা চাই, সবাই নাকি ইস্তফা দিয়ে দেবে। আর চেয়ারে বসে থাকবে কে? উনি আর ওনার ভাইপো, আর কেউ ছাড়া কেউ চেয়ারে বসে থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, দেখুন প্রধানমন্ত্রী তো অনেক দূরের বিষয়, আপনি ইস্তফা দিতে পারবেন কিনা বলুন। আপনার চেয়ারের যে মমতায় লেগে গেছে, আপনি দেহত্যাগ না করলে পদত্যাগ করতে পারবে না, এটা গ্যারান্টি আমরা দিতে পারি। যদি চ্যালেঞ্জ নিতে পারেন, 24 ঘন্টা 48 ঘন্টা সময় দিচ্ছি, আপনি পদত্যাগ করুন, সুকান্ত মজুমদার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে নেবে দায় নিয়ে, সেই চ্যালেঞ্জ সুকান্ত মজুমদার এই মঞ্চ থেকে দিচ্ছে। যদি দম থাকে সেই চ্যালেঞ্জ গ্রহণ করুন, কিন্তু আপনি করবেন না, কারণ দেহত্যাগ না করলে আপনার পদত্যাগ করার কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি। তাই বন্ধুগণ, এই সরকারকে উৎখাত আমাদেরকেই করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তার চেয়ার থেকে গণতান্ত্রিক পদ্ধতি থেকে আমাদেরকে টেনে নামাতে হবে। আর ঠিক যেমন হীরক রাজার দেশে সিনেমায় আমরা দেখেছিলাম, দড়ি ধরে 12 টান রাজা হবে খানকার, এখানে দড়ি ধরে 12 টান রানী হবে, দড়ি ধরে 12 টান রানী হবে, দড়ি ধরে 12 টান, দড়ি ধরে 12 টান, দড়ি ধরে 12 টান। এবং যখন এই রানী ডুববে তখন একা ডুববে না, সখাত সলিলে ডুবে পড়ি শ্যামা। সেই রকম একা না, একটার সাথে একটা ফ্রি, পিসির সাথে ভাইপো ফ্রি। পিসি জেলে যাবে, ভাইপো ফ্রিতে জেলে যাবে। সেই দিন আসছে, সেই দিনের জন্য প্রস্তুত হন। সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতারাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ, দফা 1 দাবি 1, মমতার পদত্যাগ।